সুপ্রিম কোর্টে আজকে একেবারে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুর্নীতির সিবিআই তদন্তের বিরোধিতা করে যিনি গেছিলেন তিনি আজকে ধাক্কা খেয়েছেন, আবেদন একেবারে খারিজ করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই বলছে মহামান্য সর্বোচ্চ আদালত। এই মামলায় আপনি অর্থাৎ সন্দীপ ঘোষ হস্তক্ষেপের জায়গাতে নেই। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে বলে মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। দুর্নীতি এবং ধর্ষণ ও খুনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা সিবিআই খতিয়ে দেখবে। আখতার আলীর মামলায় এই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের এই পর্যবেক্ষণকেই চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ ঘোষ এবং সর্বোচ্চ আদালতে যান। কেন আখতার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো? প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, তার বিরুদ্ধেও তো তদন্ত হয়েছিল। এই মামলা নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে। দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনাকে এক করে দেখা হচ্ছে কেন? দুর্নীতি এবং ধর্ষণ খুনের তদন্ত দুটো আলাদা করা হোক। সন্দীপের আইনজীবীর তরফে এই সওয়াল করা হয়। এইখানে সর্বোচ্চ আদালত বলছে দুটো ঘটনার মধ্যে কোনো যোগ আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্ট যেটা বলছে যে এটা অস্বীকার করা যায় না যে সন্দীপ ঘোষই ঘটনার সময় তিনি অধ্যক্ষ ছিলেন। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। আমি দুটো অবজারভেশনের কথা এখানে শীর্ষদাদা উল্লেখ করতে চাইবো। এক হচ্ছে সর্বোচ্চ আদালত যেখানে মন্তব্য করছে যে দুটো ঘটনা অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনা এবং এই দুর্নীতি এটার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ এবং কোর্ট বলছে এটা অস্বীকার করা যায় না যে ঘটনার সময় সন্দীপ ঘোষই অধ্যক্ষ ছিলেন। ঠিক যেদিন এই দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তে নির্দেশ দিল সেদিন মহামান্য বিচারপতি বলেছিলেন যে এই দুর্নীতির সঙ্গে তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা সেইটা কিন্তু খতিয়ে দেখবে সিবিআই। মহামান্য হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট দুজনেই কিন্তু একই বক্তব্য রাখছেন। আজকে তিন বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়, পাদ্রিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্র, তারা বলছেন হস্তক্ষেপের প্রয়োজন নেই। সন্দীপ ঘোষ যে জন্যে গেছেন আজকে সেটার হস্তক্ষেপের প্রয়োজন নেই। আজকে ভাবুন যে জায়গায় আপনি দুর্নীতি করেছেন, আজকে সব মরণ নয় সমান। যেভাবে পাশবিক অত্যাচার সেটা বললেও কম বলা হয়, সেই যেভাবে মারা হয়েছে তাকে রেপ অ্যান্ড মার্ডার, তার কর্মক্ষেত্রে প্রতিটা মানুষের মানে স্নায়ু মস্তিষ্ক পর্যন্ত নাড়িয়ে দিয়েছেন। আজকে কি দুর্নীতি করেননি আপনি? আপনি 2022-2023 অধ্যক্ষ চলাকালীন আপনি 84 জন হাউস স্টাফকে বেআইনি নিয়োগ করেছিলেন। আবার আসবাবের যে স্ত্রী, তার কফি শপের যে 1 লাখ টাকা টেন্ডার ডেকে জমা দিতে হয় সেটা ফেরত পাওয়া যায় না, সেটা পর্যন্ত ফেরত দিয়ে দিয়েছিলেন। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে 4টে টেন্ডার জমা পড়েছে, 4টে হাতের লেখা পর্যন্ত এক টেন্ডারের যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র সন্দীপ ঘোষের বাড়িতে অরিজিনাল পাওয়া গেছে। আপনি জানেন না, স্বাস্থ্যমন্ত্রী জানে না যে এত বড় দুর্নীতিতে তার 40 কাঠার জায়গায় একটা বাড়ি তৈরি করেছেন? জানেন না স্বাস্থ্যমন্ত্রী? পুলিশ মন্ত্রী জানেন না? এটা বললে হবে। আজকে জানছেন একটা মানুষ, তার বাবা মা, তার মেয়ে চলে যাবার পর জানছেন, আর কটা মেয়ে এইভাবে চলে যাবার পর জানবেন? সরকার চলছে প্রত্যেকটা জায়গায়, পুলিশ প্রতিটা স্টেপে ভুল করছেন। আজকে রাত্রেবেলায় কোনো সময় কোনো জায়গায় লেখা নেই, কোন আইনে লেখা আছে যে 6:30 থেকে 7:30 তার ময়না তদন্ত হবে। একেবারে এই প্রশ্ন তো পরিবারের তরফে সেদিন যেদিন রাত দখল হলো কয়েকদিন আগে একেবারে সাংবাদিক বৈঠক করে পরিবারের তরফেও এই একই প্রশ্ন তোলা হয়েছিল। আমি কলতান দাশগুপ্তের কাছে আসবো, কিন্তু আজকে সর্বোচ্চ আদালতে যে আবেদন সেটা সম্পূর্ণ ফিরিয়ে দিল। তারপরে জুনিয়র ডাক্তাররা কি বলছেন দেখুন একবার। মহামান্য সুপ্রিম কোর্ট যে সদর্থক বার্তা দিয়েছেন, সেই সদর্থক বার্তাকে আমরা আন্দোলনকারীরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে এই কথা বলতে চাই যে আমাদের আন্দোলনের মূল যেটা সুর ছিল সেটা হচ্ছে যে বিচার। এই কেসের ক্ষেত্রে যা যা অতি দ্রুততার সাথে করা দরকার সেটা করা উচিত। সামনের সোমবার 9 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং দিয়েছে, সেটা 1 মাস পূর্ণ হচ্ছে। আমরা আশা করছি 30 দিনে অভয় একটা সদর্থক পদক্ষেপ সুপ্রিম কোর্টের কাছ থেকে পাবে।